নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে জানাবো যে খবর, বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে যে অবস্থা তা কিন্তু অবশ্যই খুব গুরুতর। তার কারণ চিন্ময় প্রভু, তাকে আপনারা জানেন ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছিল এবং আজকে ৩রা ডিসেম্বরের যে চিত্রটা ধরা পড়লো আদালত চত্বরে, সেটা কিন্তু অবশ্যই একটা নজিরবিহীন এবং চিন্তার। তার কারণ একজন অভিযুক্ত বা একজন আসামি যাই বলুন না কেন, তার হয়ে সওয়াল করার মতন কোনো আইনজীবীকে দেখা গেল না বাংলাদেশ কোর্ট চত্বরে। এবং এমনই কিন্তু বর্তমানে অবস্থা বাংলাদেশের। এবং এমন বিশৃঙ্খল পরিস্থিতিতে তাদের যারা আইনজীবী, যারা চিন্ময় প্রভুর পক্ষে সওয়াল করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিলেন, তাদেরকেও কিন্তু রীতিমতন আক্রান্ত হতে হয়েছে শারীরিকভাবে এবং মানসিকভাবেও। এবং বিভিন্ন জায়গায় কিন্তু তাদের বিরুদ্ধে ইউনূস সরকারের পক্ষ থেকে রীতিমতন মামলা রুজু করা হয়েছে আইনজীবীদের বিরুদ্ধে। এবং যে সমস্ত আইনজীবীরা এই চিন্ময় প্রভু, ইস্কনের যিনি সন্ন্যাসী, তার পক্ষে সওয়াল করার জন্য, অর্থাৎ তার যে কাজ, তার যে প্রফেশনাল কাজ, একজন আইনজীবীর প্রফেশনাল কাজ একজন অভিযুক্তকে ডিফেন্ড করা, সেই কাজও পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। এবং তাদেরকে রীতিমতন আক্রমণ করা হয়েছে, গণপিটুনি দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা কিন্তু হসপিটালাইজড, কেউ কেউ আইসিইউতে পর্যন্ত গুরুতর অসুস্থ হয়ে ভর্তি রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ সরকার, নতুন অন্তর্বর্তীকালীন সরকার যে বারংবার যে শেখ হাসিনা সরকারকে বিভিন্নভাবে সমালোচনা করেন, কটাক্ষ করেন, তাদের যে একটা রীতিমতন স্বৈরাচারী মনোভাব ছিল এবং সেই স্বৈরাচারী মনোভাব থেকে মুক্তি দেওয়ার জন্যই নাকি নতুন অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হলো। তাহলে কোথায় সেই অন্তর্বর্তীকালীন সরকারের যে মনোভাব, যে সমস্ত মানুষ তারা এই মুহূর্তে সার্বভৌম, বাংলাদেশে স্বাধীন, কোথায় সেই মনোভাব? তার কারণ একজন সংখ্যালঘু সন্ন্যাসী, যার রীতিমতন বলা যেতে পারে যে এই পরলৌকিক ক্রিয়া করার মাধ্যমে কিন্তু একজন মানুষ সন্ন্যাসীতে রূপান্তরিত হন। তার এই পৃথিবীতে কোনো কিছুর ওপরে মোহমায়া থাকে না, তারপরেই তিনি সন্ন্যাসী রূপে নির্বাচিত হন এবং তিনি তার জীবন উৎসর্গ করেন ঈশ্বরকে সেবা করার কাজে, মানুষকে সেবা করার কাজে। তেমন একজন সন্ন্যাসীকে ধরা হলো তিনি সংখ্যালঘু হিসাবে, নাকি তাকে ধরা হলো অন্য কোনো ফলস মিথ্যা অভিযোগের মাধ্যমে? এবং এখনো পর্যন্ত সূত্র মারফত আমাদের কাছে খবর এসে পৌঁছচ্ছে যে তাকে জেল কাস্টাডিতে থাকাকালীনও আরো বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে। এবং একটি নজিরবিহীন একটি ভিডিও আমাদের কাছে এসে পৌঁছিয়েছে, যে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম আদালতে বেশ কিছু উকিল, তারা উকিলের পোশাক পরে, যে চিরাচরিত উকিলের পোশাক, কালো কোট পরে তারা কিন্তু রীতিমতন হুমকি দিচ্ছেন যে যদি কোনো উকিল সাহস করেন, কোট আনকোট এমনই ভাষা প্রয়োগ করেছেন সেই উকিল, যদি কোনো উকিল সাহস করেন চিন্ময় প্রভুর কেস হাতে নেওয়ার জন্য কিংবা ওকালতনামায় সই করেন, তাকে কিন্তু গণপিটুনির মুখে পড়তে হবে। বুঝতেই পারছেন যে একটি দেশের অবস্থা, শাসনের অবস্থা কতটা তলানিতে গিয়ে ঠেকলে আইনজীবীরা পর্যন্ত একজন অভিযুক্তকে বাঁচানোর জন্য, কিংবা বাঁচানোর কথা দূরে থাকা, একজন অভিযুক্তর পক্ষে সওয়াল করার কথা ভাবতে ভয় পান। এবং সেইখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে ভারত এবং বাংলাদেশের যে একটা বারংবার যে সম্পর্কের অবনতি, সেটা কিন্তু আরও খানিকটা বৃদ্ধি পেল। বর্তমানে ভারতের অত্যন্ত ছোট একটি রাজ্য ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের সঙ্গে লাগোয়া রাজ্য ত্রিপুরা, ভারত বাংলাদেশ বর্ডারেরও বেশ কিছুটা অংশ ত্রিপুরার ওপর দিয়েও কিন্তু গিয়েছে। এবং সেই ত্রিপুরার যে বক্তব্য, সেই ত্রিপুরার যে হুঁশিয়ারি মোহাম্মদ ইউনূস সরকারকে, 135 কোটি টাকা চেয়ে বসলো ত্রিপুরা সরকার এবং সরাসরি কিন্তু বিদ্যুৎ সংযোগ কেটে দেবে ত্রিপুরা সরকার, এমন কিন্তু একটা বার্তাও দেওয়া হয়েছে। অর্থাৎ এনটিপিসি, যাদের মাধ্যমে ত্রিপুরার থেকে কিন্তু বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ হয়, তাদের পক্ষ থেকে কিন্তু সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 7 দিনের মধ্যে বকেয়া 135
কোটি টাকা যে তারা পায়, সেই 135 কোটি টাকা যদি মিটিয়ে না দেয় বাংলাদেশ নতুন অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে কিন্তু তারা কড়া পদক্ষেপ গ্রহণ করবে। শুধু সেখানেই থেমে নেই ত্রিপুরা কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে তাদের কোনো হোটেলে আর কোনো নতুনভাবে বাংলাদেশিদের নতুনভাবে তাদের থাকতে দেওয়া হবে না। এমনকি শুধু তাই নয়, ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, ভারত বাংলাদেশের যে ব্যবসায়িক সম্পর্ক ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের বিভিন্ন স্টেটের তৈরি হতো, এবং গত অর্থবর্ষের যেই ব্যবসার পরিমাণ ছিল 800 কোটি টাকার কাছাকাছি, সেই ব্যবসা কিন্তু এবার সম্পূর্ণভাবে সাময়িক কালের জন্য বন্ধ রাখলো ত্রিপুরার যারা ট্রেড অ্যাসোসিয়েশন আছে তাদের পক্ষ থেকে। সুতরাং বোঝাই যাচ্ছে যে ভারত কিন্তু যদি বাংলাদেশের প্রতি কড়া পদক্ষেপ গ্রহণ করে, তাহলে কিন্তু বাংলাদেশেরই আখেরে ক্ষতি, এবং অর্থনৈতিকভাবে ধসে পড়তে যে বাংলাদেশের আর বেশি সময় লাগবে না, সেটা কিন্তু বেশ খানিকটা মালুম করা যাচ্ছে। এবং সামগ্রিকভাবে রাজনীতিক যারা বিশ্লেষক তারা মনে করছেন যে বাংলাদেশ কিন্তু রীতিমতন পাকিস্তান যে পর্যায়ে এখন রয়েছে সেই অবস্থার দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, এবং তারা কিন্তু রীতিমতন সারা পৃথিবীর কাছে নিজেদের ফেস লস করছে। বাংলাদেশ ভারত বিরোধিতা করার মাধ্যমে সাময়িকভাবে হয়তো তাদের যে মসনদ সেটাকে টিকিয়ে রাখতে পারে, তার কারণ এই মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু ভারত বিরোধিতা করার যে একটা মানসিকতা সাধারণ মানুষের মধ্যে রয়েছে, কিন্তু আখেরে কি তারা পারবে টিকে থাকতে? তার কারণ অর্থনৈতিকভাবে কিন্তু বাংলাদেশ কখনোই জোরদার ছিল না। বাংলাদেশকে কিন্তু সামগ্রিক সময় যে কোনো সরকারের আমলে রীতিমতন তাদের ভরসা করতে হয়েছে ভারতের ওপর, আলু থেকে শুরু করে পেঁয়াজ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী এবং অবশ্যই চিকিৎসা ব্যবস্থা। আমরা আপনাদের জানিয়ে রাখি যে ঢাকাতে বসে যদি কোনো মানুষ সুপার স্পেশালিটি হসপিটাল খোঁজেন, ভারতবর্ষের সল্ট লেকের কাছাকাছি একটি হসপিটাল তাদেরকে দেখিয়ে দেওয়া হয়, এমনও কিন্তু রীতিমতন আমাদের কাছে খবর রয়েছে। সুতরাং বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা সেটা যে ক্রমাগত ভারতের ওপর এবং মূলত বলা যেতে পারে কলকাতার ওপর সেই চিকিৎসা ব্যবস্থা তারা রীতিমতন ভরসা করেন, এবং যে কোনো পরিস্থিতিতে ভারতবর্ষের বিভিন্ন শহরে তারা কখনো মুম্বাই যান, তারা কখনো ভেলোর চলে যান, এবং তারা অবশ্যই পশ্চিমবঙ্গে কলকাতায় তারা ট্রিটমেন্টের জন্য আসেন। সেই সমস্ত পথ যদি ভারত কোনোভাবে বন্ধ করে দেয়, এই মুহূর্তে চিন্ময় প্রভুকে আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য, বাংলাদেশ সরকারকে উপর চাপ সৃষ্টি করার জন্য ভারত যদি এমন কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করে, তাহলে বাংলাদেশ সরকার, বাংলাদেশের সাধারণ জনতা কোন দিকে পালাবেন সেদিকেও কিন্তু আমাদের নজর রাখতে হবে। এবং অবশ্যই চিন্ময় প্রভুর হয়ে দাঁড়ানোর জন্য, সওয়াল করার জন্য একজন আইনজীবীকেও দেখা গেল না। এ কোন আইনের শাসন চলছে? মোহাম্মদ ইউনূস কি বলবেন? মোহাম্মদ ইউনূস যতই রাষ্ট্রসংঘে গিয়ে, জাতিপুঞ্জে গিয়ে বলে আসুন না কেন যে তার আমলে সরকার ভালো চলছে, কারোর সঙ্গে কোনো বিবাদ নেই, কোনো দ্বৈরথ নেই, কিন্তু আদতে কি ছবিটা তাই? তার কারণ আমরা এর আগেও দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর নিপীড়ন চলছে, সংখ্যালঘুদের ওপর নিপীড়ন চলছে। সেই ছবিটাই কিন্তু আবারও আমরা দেখলাম। ইস্কনের যে সন্ন্যাসী মূলত চিন্ময় প্রভু এবং তার সহ যারা সন্ন্যাসী ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা, তাদের নামে মিথ্যা মামলা দেওয়া, এবং বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর, সংখ্যালঘুদের উপর নির্যাতনের ছবি, যেটা সূত্র মারফত আমাদের কাছে খবর, যে অভিযোগ বারংবার উঠে আসছে। এমনকি ভারতবর্ষ থেকে বাংলাদেশে একজন হিন্দু ট্যুরিস্ট ঘুরতে গিয়েছিলেন, সঞ্জয় ঘোষ, যার বাড়ি বেলঘরিয়ায় কলকাতার কাছাকাছি, তিনি বর্তমানে ফিরে এসেছেন ভারতবর্ষে, এবং তিনি এসে তার যে অভিজ্ঞতা শেয়ার করেছেন সেটা কিন্তু অভূতপূর্ব ভয়াবহ একটি অভিজ্ঞতা, যেখানে তিনি বলছেন যে তাকে হিন্দু বলে রীতিমতন মারধর করা হয়েছে, এবং তাকে বেসিক যে চিকিৎসা সেটাও দিতে নারাজ ছিলেন বাংলাদেশের যে লোকাল মানুষজন কিংবা লোকাল ডাক্তারবাবুরা। এই ছবিটা কি কখনো একটা সভ্য দেশের ছবি হতে পারে?
তেমনভাবেই কিন্তু সারা পৃথিবী তাদের দিকে তাকিয়ে আছে। এবং ইসকন যে সংগঠন, তারা কিন্তু সারা পৃথিবীর 100টিরও বেশি দেশে তারা কিন্তু তাদের যে মন্দির তারা চালাচ্ছে। এবং সেই জায়গা থেকে কিন্তু চিন্ময় প্রভুর ওপর বাংলাদেশে এই যে অত্যাচার, এই নিপীড়ন তারা সহ্য করবে না। আমরা আজকেই কিন্তু যে ছবি দেখেছি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, তা কিন্তু অস্ট্রেলিয়ার যে ইসকন, তারা রীতিমতন রাস্তায় নেমে তাদের যারা ফ্যান ফলোয়ার আছেন তারা কিন্তু প্রতিবাদ করেছেন। এবং সেই ছবিটা যখন সামনে আসছে তখনই কিন্তু আমরা নজর রেখেছি যে অস্ট্রেলিয়া বিভিন্নভাবে বাংলাদেশের সঙ্গে যে সম্পর্কে, বাণিজ্যিক সম্পর্কে আবদ্ধ ছিল, তার থেকে নিজেদেরকে আলগা করার একটা মনোভাব দেখাচ্ছে এবং বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে অস্ট্রেলিয়ার মতন প্রথম বিশ্বের দেশও। সুতরাং আমরা অবশ্যই নজর রাখবো যে ইউকে থেকে শুরু করে আমেরিকা, তারা বর্তমানে বাংলাদেশের প্রতি কী মনোভাব দেখায় এবং ভারত আরও কতটা কঠোর পদক্ষেপ গ্রহণ করে বাংলাদেশে বর্তমানে হিন্দুদের ওপর ঘটে চলা অত্যাচারকে নিয়ে। এবং সেই জায়গা থেকে অবশ্যই নজর রাখবো যে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার কমের দিকে যায় কিনা এবং চিন্ময় প্রভু তিনি কবে আদৌ মুক্তি পান। আরও 1 মাস তাকে জেল থাকার নির্দেশ দিয়েছেন এবং জেলবন্দি অবস্থায় আগামী 1 মাসের মধ্যে তার কোনোভাবে কোনো জামিন মঞ্জুর হয় কিনা, কোনোভাবে কোনো আইনজীবী তার পক্ষে সওয়াল করার সাহস দেখাতে পারেন কিনা, সেই সমস্ত দিকে অবশ্যই আমরা তাকিয়ে থাকবো। জাতিপুঞ্জের চাপে বাংলাদেশ সরকারের কোনো রকম কোনো নড়চড় অবস্থানের দিক থেকে হয় কিনা, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। সেই সমস্ত উত্তর খোঁজার চেষ্টা করবো আমরা। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।